আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম অনন্ত গুণোত্তর ধারার কিছু এমসিকিউ এবং বেসিক ধারণা নিয়ে আজকের এই ক্লাসে থাকার চেষ্টা করব। আমি যদি তোমাদের বলতে চাই যে এই সপ্তম অধ্যায়টি তোমরা যদি আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাও, ওই প্লেলিস্টে যেয়ে তোমরা দেখতে পাবে যে সপ্তম অধ্যায় থেকে আমি অনেকগুলো ভিডিও ওখানে আপলোড করেছি। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহ এসএসসি 2021 সালে পরীক্ষার্থীরা, তোমরা যদি দেখো যে সপ্তম অধ্যায় অসীম অনন্ত গুণোত্তর ধারার এই অধ্যায়টি খুব সুন্দরভাবে পারতে হলে অবশ্যই তোমাদের জেনারেল ম্যাথের 13 অধ্যায় অর্থাৎ ধারার বেসিক বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হতে হবে। তোমরা জানো অসীম অনন্ত গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ধারার কথা যদি বলি, ধারার পূর্বে কিন্তু তোমাদের অনুক্রমের ব্যাপারটি জানতে হবে। আমি কিন্তু তোমাদের বোর্ডে লিখেছি, দেখো যে সাধারণ পদ দেওয়া আছে, অর্থাৎ nth টার্ম এখানে দেওয়া আছে। আমরা এই সাধারণ পদ থেকে কিভাবে আমরা অনুক্রম নির্ণয় করব। অনুক্রম এবং ধারার মধ্যে অবশ্যই তোমরা জানো যে ধারা সাধারণত আমাদের যোগ বিয়োগ দ্বারা প্রতিটি পদের সাথে পরবর্তী পদের সংযুক্ত করেই কিন্তু একটা সিরিজ তৈরি করা হয়। কিন্তু অনুক্রম আমরা জানি, অনুক্রমটি এই ধারার যে পদগুলো পাবো, এই পদগুলোকে যখন আমরা কমা আকারে লিখে আমরা প্রত্যেকটি পদ এবং তার পরবর্তী পদ বা পূর্ববর্তী পদগুলো যখন আমরা ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে আমরা যখন কমা দিয়ে আমরা এটি প্রকাশ করব, তখনই কিন্তু আমরা এটিকে অনুক্রম বলবো। তো লক্ষ্য করো যে তোমরা তোমাদের মেন বইয়ে সপ্তম অধ্যায়ের কিছু কাজ আছে বা অনুশীলনীতে শুরু থেকে কিছু এমসিকিউ আছে। এই কাজ বা এমসিকিউগুলো তোমরা পরীক্ষার হলে এমসিকিউ আনসার করতে যে অনেক সময় প্র্যাকটিস না করে গেলে দেখবে যে এই ধরনের ম্যাথগুলো তোমাদের এমসিকিউতে 1 মিনিটের মধ্যে তোমরা পারো না, বা অনেক সময় এই টাইপের প্রশ্নগুলো দেখো ক নং প্রশ্নে দেওয়া থাকে। আমরা এখান থেকে যদি দেখতে চাই যে তিনটি যে আমি গাণিতিক প্রবলেম নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব, এই তিনটি গাণিতিক প্রবলেমে দেখো প্রথম যে গাণিতিক প্রবলেমটি, এটি কিন্তু সূচক আকারে আমাদের একটি এনতম পদ অসীম গুণোত্তর ধারার যে সূচকের ধারণা তোমরা এসএসসি লেভেলে বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো তোমরা জেনারেল ম্যাথে চতুর্থ অধ্যায় পেয়েছো বা হায়ার ম্যাথে 9.1-এ পেয়েছো। কারণ দেখো এখানে n² বাই আমাদের পায়ের এনতম মূল দিয়ে কিন্তু একটি এনতম আমাদের এখানে ধারা দেওয়া আছে। তোমাদের বলবো যে এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে এই ক্লাসটিতে জয়েন করেছো বা সংযুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ আমি এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান দিলে তোমরা বুঝতে পারবে যে উচ্চতর গণিতে সংক্ষিপ্ত সিলেবাসে বীজগণিতে 9.1, 9.2 এবং সপ্তম অধ্যায় ওভারঅল অষ্টম অধ্যায় যেটি আছে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি কিন্তু এখানে কাভার হয়ে যাবে। তোমরা খুব ভালো করে একটু যদি দেখো 3 নম্বর যে একটি প্রবলেম আছে, 3 নম্বর প্রবলেম দেখো cos n π/2 দেওয়া আছে। এটি 8.3 অনুশীলনের একটি বেসিক ধারণা যে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো পেয়ে থাকি, এই ত্রিকোণমিতিক অনুপাতে আমরা অনেক বড় বড় মানগুলো কিভাবে আমরা নির্ণয় করব। এবং এই যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের যদি nth টার্ম আকারে থাকে বা ত্রিকোণমিতির অনুপাতগুলোকে যখন আমরা একটি ধারার সাথে কম্পেয়ার করব, তার nতম পদ দেখো এখানে cos n π/2, এখানে n এর মান যদি আমরা 1 বসাই, 2 বসাই, 3 বসাই, তাহলে এক একটি আমরা পদ পাবো। এই পদগুলোই আমরা যখন আমরা কমা দিয়ে সংযুক্ত করব তখন একটি কিন্তু ধারা হয়ে যাবে। তোমরা অনেকে সংযুক্ত আছো দেখতে পাচ্ছি। দিলরুবা চৌধুরী তুমি সালাম জানিয়েছো, এমডি জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ। তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। আমাদের স্কুলের ফেসবুক পেজ বা আমাদের স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের ভালোবাসার একটি জায়গা। আমি এবং ফাহাদ স্যার তোমাদের জন্য আছি, তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। আমরা সুস্থ থেকে যতটুকু পারি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, আমাদের এই পরিবারের সকল সদস্যদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব এই এডুকেশনাল প্ল্যাটফর্মে বেসিক কিছু বিষয় বা আমরা একাডেমিক কিছু বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, আমরা আজকে যদি এই প্রথম গাণিতিক সমস্যাটির সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অনুক্রমের আমরা
যে পদগুলো পাবো সেই অনুক্রমের পদগুলোকে আমরা এ ইউ সাব ওয়ান, ইউ সাব টু, যেটা আমরা ইউ ওয়ান ইউ টু বলে থাকি, ইউ সাব থ্রি, কমা ইউ সাব ফোর, কমা ডট ডট ডট, এভাবে যদি আমরা ডট ডট দিই এবং আমরা যদি এনতম পদ বলি তাহলে আমরা এটা দেখো আমরা একটি অনুক্রমের এনতম পদগুলোকে এভাবে আমরা দেখাতে পারবো। এটা যখন আমরা বিভিন্ন পদ ফাইন্ড আউট করব, যখন এইভাবে আমরা কমা দিয়ে বসাবো তখন এটি কিন্তু অনুক্রম বা সিকোয়েন্স আমরা লিখতে পারবো। তোমরা অবশ্যই বুঝতে পারছো এগুলো অনুক্রম বা আমরা সিকোয়েন্স লিখতে পারবো। তোমরা এগুলো অবশ্য খুব ক্লিয়ারলি জানো, তারপরেও তোমাদের সাথে এসএসসি যেহেতু তোমরা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু ম্যাথ, যে ম্যাথগুলো তোমরা অনেকে প্র্যাকটিস করো না, সেই ম্যাথগুলোই আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। এখন এই অনুক্রমকে যখনই আমি যোগ আকারে তোমাদের সামনে লিখে দিব, দেখো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, আমরা ইউ ফোর না বলে সাব যদি বলি, এটা আমরা দেখো এনতম পদ ইউ সাব লিখব, তখন এটাকে আমরা কিন্তু দেখো প্লাস বা মাইনাস দিয়ে যখন সংযুক্ত করব তখন এটা হবে ধারা বা আমরা সিরিজ বলতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যেই তিনটি আমাদের এনতম পদ দেওয়া আছে, সাধারণ পদ দেওয়া আছে, জেনারেল টার্ম দেওয়া আছে, আমরা প্রথমটিকে যদি আমরা এভাবে কম্পেয়ার করি ইউ সাব এন, যেহেতু এন স্কোয়ার বাই আমাদের পায়ের এনতম মূল এখানে দেওয়া আছে, এটাকে আমরা কিন্তু এভাবে লিখে নিতে পারবো এন স্কোয়ার বাই পায়ের এনতম মূল আমরা এইভাবে লিখে নিতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, এখানে বলাই হয়েছে সাধারণ পদ থেকে, তাহলে ইউএন বলতে আমাদের জেনারেল টার্ম, যেটাকে আমরা অনুক্রম বা ধারা যেটি বলে না কেন, জেনারেল টার্মকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করি, ইউ সাব এন দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে আমাদের সাধারণ পদ, এই সাধারণ পদ থেকে আমরা ইউ ওয়ান ইউ টু বা ইউ সাব ওয়ান ইউ সাব টু ইউ সাব থ্রি ডট 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 ইউ সাব এন আমরা কীভাবে নির্ণয় করব, এবং ইউ সাব এন আমাদের অলরেডি দেওয়া আছে, কিন্তু তার আগের বিভিন্ন পদগুলো ফাইন্ড আউট করার কৌশল বা বেসিক কিছু বিষয় একটু ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই লাইভ সেশনে উপস্থিত হওয়া। তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত আছো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা সুস্থ থেকে এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে অবশ্যই তোমাদের 100 পেতে হবে। তোমরা যে কোনো টেস্ট পেপার, যে কোনো জেলা স্কুল, ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখবে, ওখানে অনেক সময় যে কোনো সৃজনশীল একটু ঘোরানো ফেরানো থাকে, হয়তো দেখা যাচ্ছে যে ক নং প্রশ্নটি 4 মার্কসের কোনো প্রশ্ন অনেক সময় দিয়ে দেওয়া থাকে, বা কোনো একটি বোর্ড পরীক্ষায় বা যে কোনো বোর্ড পরীক্ষায় তোমরা দেখবা অনেক সময় যে কোনো একটি সৃজনশীল একটি, অর্থাৎ 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের জটিল আকারে দিয়ে দিতে পারে। এগুলো নিয়ে তোমাদের দুশ্চিন্তা থাকা কোনো কারণ আমি মনে করি না। তোমাদের যেটি চিন্তা করতে হবে, মেন বইয়ের আদি অন্ত, অর্থাৎ কাজ, উদাহরণ এবং মেন বইয়ের যে ম্যাথ সমূহ আছে, প্রতিটি ম্যাথই কিন্তু তোমরা কমপ্লিট করবে। যেমন দেখো, আজকে আমি তোমাদের কাজের 3টি ম্যাথ যদি কমপ্লিট করে দিই, 3টি ম্যাথের যদি সলিউশনটা ইন ডিটেলসে তোমাদের সামনে একটু রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই টাইপের কোনো আমাদের ধারা দিয়ে যদি আমাদের অনুক্রম থেকে আমাদের ক নং প্রশ্ন দিতে পারে, খ নং প্রশ্ন দিতে পারে, সেই টাইপের প্রশ্নগুলো যাতে সুন্দরভাবে তোমরা আনসার করতে পারো, এটি কিন্তু আমার উদ্দেশ্য হবে। ওকে, তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই অনুক্রমের n সমান 1 হলে আমার কি পদ হতে পারে, দেখো n সমান 1 হলে আমরা কি লিখতে পারি, দেখো তাহলে ইউ সাব আমরা 1 বলবো, তাহলে এখানে দেখো 1 স্কোয়ার, এখানে আমরা লিখবো দেখো 1 অর্থাৎ পায়ের আমরা দেখতে পাচ্ছি পায়ের আমাদের 1তম মূল এখানে দেখো তোমাদের অনেকেরই ধারণা আছে 8-এর ঘনমূল যখন আমরা নির্ণয় করি তখন দেখো এখানে 8-এর ঘনমূল, তাহলে আমরা 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × 2 আমরা লিখে নেওয়ার পরে দেখো আমরা এটাকে লিখতে পারি দেখো 2 কিউব, এবং লেখার পরে আমরা এটির ঘনমূল কীভাবে ফাইন্ড আউট করি, দেখো 2 কিউব লিখে আমাদের এই যে রুটের মধ্যে যে সংখ্যাটি থাকবে সেটি কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে অর্থাৎ হর আকারে এই সংখ্যাটি থাকবে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা 2 পেয়ে থাকি। বাট এখানে যে বিষয়টি আছে যে পায়ের আমাদের 1তম মূল মানে কি, অ্যাকচুয়ালি পায়ের 1তম মূল মানেই কিন্তু তোমাদের জানতে হবে এটি পাই থাকবে।
পায়ের অর্থাৎ 1-এর 1তম মূল কত, তোমাকে যদি বলা হয় যে 1-এর 1তম মূল কত, দেখো 1-এর 1তম মূল কিন্তু 1 হবে, বা বলা হয় যদি 8-এর 1তম মূল কত, আমাদের 8ই কিন্তু এখানে থাকবে। এটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরে আসো দেখো n সমান যদি 2 হলে আমরা কি লিখতে পারি, দেখো n সমান আমরা 2 হলে ইউ সাব আমরা 2 লিখব, তাহলে আমরা n এর স্থলে 2 স্কোয়ার লিখব। এখানে দেখো আমরা পাই লিখে আমরা এখানে যে কাজটি করতে পারবো, দেখো এখানে 2 লিখব। ওকে, তাহলে আমাদের এই পায়ের আমাদের বলা হচ্ছে 2তম মূল। পায়ের 2তম মূল মানে কি, এখানে অ্যাকচুয়ালি পায়ের যদি 2তম মূলের কথা বলা হয় এটা আমাদের কত হতে পারে। ওকে, তাহলে পায়ের যদি আমরা 2তম মূল বলি, এটা কিন্তু আমাদের কত হয় বলো তো, আমাদের এখানে √2ই থাকবে। এটি কিন্তু মনে রাখতে হবে, এখানে √ আমাদের এখানে পাই থাকবে, অর্থাৎ আমাদের পায়ের বর্গমূল বলতে এখানে কি, বর্গমূল শুধুমাত্র আমরা যদি বলতে চাই এক্সের রুট বলতে কি, দেখো তো এক্সের রুট বলতে আমরা এক্সের পাওয়ার বলি। ওকে, বা আমরা এক্সের বর্গমূল এখানে আমরা বলতে x⁻, আমরা হাফ বলে। তো এখানে বলা হয়েছে যে পায়ের আমাদের যে মূল আছে তার আবার কি বর্গমূল আছে, তার মানে শুধুমাত্র আমাদের পাই কিন্তু হবে। এরপরে আমরা যদি একটু দেখতে চাই n যদি 3 হয়, n 3 হলে আমাদের কি হবে, দেখো তো ইউ সাব অর্থাৎ ইউ সাব 3, তাহলে n এর স্থলে আমরা 3 যদি বসাই তাহলে আমরা এটা কি লিখবো, দেখো n এর স্থলে 3 বসালে আমরা 3 স্কোয়ার লিখতে পারবো। এখানে আমাদের পাই, এইবার দেখো আমাদের ঘনমূল আসছে। এখন দেখো এই দুইটি কেস কিন্তু ভিন্ন, এই দুইটি ধারণাটা কিন্তু ক্লিয়ার তোমাদের থাকতে হবে। বাট আমরা যদি এই 8-এর ঘনমূলের কথা চিন্তা করি, 8কে যেভাবে ঘনমূল করলাম, যে 8 সংখ্যাটিকে যদি আমরা ঘনমূল করতে চাই তাহলে কত হতে পারে, তাহলে আমরা পায়ের ঘনমূল আমরা এইভাবে পায়ে রেখে দিব, এটা আমাদের কত হবে 9 দেখো পায়ের আমরা ঘনমূল আমরা লিখে দেব। এবার যদি আমরা n এর মান আমরা 4 বসাই, বা n এর মান যদি আমরা এভাবে 5 বসাতে চাই, তাহলে আমাদের কি হতে পারে, আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের কিছুটা হলে বারবার প্র্যাকটিস করতে হবে। এবং যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো তাদেরকে বলবো তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা সবসময় মনে রাখবে যে কোনো বিষয়টি যদি ক্লিয়ারলি তোমরা জেনে যাও তাহলে তোমাদের সৃজনশীল বলো, এমসিকিউ বলো, উচ্চতর গণিতের এমসিকিউগুলো পারতে হলে আগে এই বেসিক বিষয়গুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, নইলে কিন্তু তোমরা যে 25টি এমসিকিউ খুব সুন্দরভাবে কিন্তু আনসার করতে পারবে না। তাহলে এখন যদি আমি এই মানগুলো এই অনুক্রমে, আমি ধারাটা লিখেছিলাম বোঝানোর জন্য, আমরা যদি এই অনুক্রমে বসাতে চাই তাহলে কি হতে পারে, আমাদের ইউ সাব 1 বলতে আমরা পেলাম দেখো 1/পাই পেয়েছি, ইউ সাব 2 বলতে আমরা পেয়েছি দেখো পাই 4 আমরা √পাই পেয়েছি, ইউ সাব 3 বা U3 তোমরা বলে থাকো, আমরা এখানে পাচ্ছি দেখো 9 আমরা পাই √3 পাচ্ছি, আমরা ইউ4 বা ইউ সাব 4 সমান 4×4 = 16 আমরা পাবো। দেখো এখানে √4 আমরা পায়ের আমরা 4তম মূল পাবো। এভাবে যদি এগোতে থাকি তাহলে আমাদের যে n-তম মূল, এই n-তম মূলটা দেখো n² আমরা পায়ের আমরা n-তম মূল আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটি সাধারণ পদ থেকে আমরা যেমন এখানে অনুক্রম ফাইন্ড আউট করতে পারছি, এমনও আছে যে অনুক্রম থেকে তোমাদের সাধারণ পদ নির্ণয় করতে দিতে পারে। এই টাইপের এমসিকিউগুলো কিন্তু যদি তোমাদের পারতে হয়, তোমাদের আগে যে বিষয়টি জানতে হবে যে আমাদের কোনো একটি জেনারেল টার্ম থেকে আমরা কিভাবে অনুক্রম পাবো, জাস্ট উল্টাভাবে আমাদের উল্টা পদেই কিন্তু এখানে আসতে হবে। আমাদের এখানে যে অনুক্রম দেওয়া আছে, অনুক্রম থেকে আমরা জেনারেল টার্ম যদি পেতে চাই তাহলে দেখো আমাদের অনুক্রমের লবগুলো কী আকার আছে, দেখো 1, 4, 9, 16, অর্থাৎ আমরা বর্গ সংখ্যা আকারে পাচ্ছি। 1² = 1, 2² = 4, 3² = 9, 4² = 16। আর এখানে আমাদের √ থাকছে, এখানে n এর স্থলে আমরা 1, 2, 3, 4 ইত্যাদি বসাবো। বাট প্রথম দুইটি পদ থেকে কিন্তু তোমাদের অনেক সময় একটু প্রবলেম হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু মূলত আজকে এই 3টি জেনারেল টার্ম থেকে আমি অর্থাৎ সপ্তম অধ্যায়ের এই কাজের ম্যাথগুলো একটু ডিটেলসে আলোচনা করতে চাই, কারণ আমি দেখেছি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের স্কুলে সবসময় সংযুক্ত থাকো, ম্যাথে অবশ্যই তোমাদের খুব ভালো
পারফর্ম করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে 100 যদি তোমরা না পাও, তাহলে তো আমরা যে পরিশ্রমটা করছি তার ফিডব্যাকটা কিন্তু আমরা সন্তুষ্ট আকারে নিতে পারবো না। যার কারণে আমার শিক্ষকতার অভিজ্ঞতায় প্রায় 19 বছরের অভিজ্ঞতা আমি বলবো, বিভিন্ন খাতা মূল্যায়ন, বোর্ডের খাতা মূল্যায়ন, স্কুলের খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি এই টাইপের প্রশ্ন যদি দেওয়া হয়, একটু সৃজনশীলে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, বা এমসিকিউগুলো যদি দেখো, তোমাদের অনুক্রম থেকে জেনারেল টার্ম কীভাবে নির্ণয় করবে, বা কোনো জেনারেল টার্ম থাকলে কিভাবে অনুক্রম নির্ণয় করবে, এগুলো যদি তোমরা সূচকের ধারণা না ক্লিয়ার থাকে, বা আমাদের উচ্চতর গণিতে যে ত্রিগোণমিতির ধারণা যদি ক্লিয়ার না থাকে, বা লগারিদমের ফাংশনের বা লগের ধারণা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়ে যায় এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে। তাহলে আমি প্রথম যে গাণিতিক প্রবলেমটি ছিল, এই গাণিতিক প্রবলেমটির আমি সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আসো 2 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, এই 2 নম্বর গাণিতিক প্রবলেমটিকে আমরা যদি জেনারেল টার্ম থেকে যদি আমরা একটা অনুক্রম দেখাতে চাই, তাহলে আমরা যে বিষয়টি ক্লিয়ার করব, আমরা অনেকে বলি এটিকে INX, এখানে এক্স যদি থাকে, দেখো আমরা জানি লগ 2 প্রকার, একটি হচ্ছে সাধারণ লগ যেটাকে আমরা 10 ভিত্তিক আকারে প্রকাশ করি, আরেকটি হচ্ছে স্বাভাবিক লগ যেটাকে আমরা ভিত্তিক আকারে প্রকাশ করি। আমাদের সাধারণ লগ দেখো 10 ভিত্তি এক্স, এটি কিন্তু অপরিবর্তন থাকে, বা এটা শুধুমাত্র দেখো লগ এক্স 10 ভিত্তিক না থাকলেও কিন্তু একই রেজাল্ট আমরা জানি। আবার এই লগ যে ভিত্তিক লগ, এটাকে কিন্তু সংক্ষেপে এই ভিত্তিক লগকে আমরা লন এক্স বলে থাকি, অর্থাৎ এটাকে INX আমরা বলবো না। এটা হচ্ছে স্বাভাবিক লগ। স্বাভাবিক লগের লগ বেজ এক্স ইকুয়ালস টু কিন্তু আমরা লন এক্স বলবো। তাহলে লক্ষ্য করো, অ্যাকচুয়ালি এখানে লন আমাদের জেনারেল টার্ম আছে, এখানে এক্সের পরিবর্তে এন দিয়েছে, আমরা IN বলবো না, এটি মূলত হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক লগ। তাহলে এই স্বাভাবিক লগের জেনারেল টার্ম থেকে কিভাবে আমরা অনুক্রম তৈরি করব, এটি এখন তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমি বলবো যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের স্কুলে সবসময় সংযুক্ত থাকো, সবসময় আমাদের অনেক প্রশ্ন করো, অনেক কিছু জানার জন্য অনেক প্রবলেম ফেস করো, তাদের প্রবলেম সমাধান করার চেষ্টা করব। আমি যে ম্যাথ এবং জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়াও তোমরা এই কমেন্টস বক্সে লিখো তোমাদের কোন কোন অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে প্রবলেম আছে, কোন কোন চ্যাপ্টারের বেসিক কিছু বিষয় যদি আলোচনা করার প্রয়োজন হয়, সেটা আমি নিয়ে তোমাদের সামনে চেষ্টা করব। আমার আন্তরিকতা দিয়ে আমি যতটুকু জানি, আমার যতটুকু সামর্থ্য থাকবে, সেই সামর্থ্য সম্পূর্ণটুকু তোমাদের ইফোর্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে আমরা জেনে নিব যে এটি কিন্তু 9.2 অনুশীলনীর আমাদের লগারিদমের ফাংশনের ম্যাথ, বাট এখানে জেনারেল টার্ম হিসাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো সাধারণ পদ ইউ সাব এন, এটিকে আমরা দেখো স্বাভাবিক লগ লন এন বাই এখানে দেখো এন পাচ্ছি। তো এই এনের স্থলে, অর্থাৎ ইউ সাব এনের পরিবর্তে আমরা 1 বসাবো, এনের পরিবর্তে 2 বসাবো, যেটা আগেই কিন্তু তোমাদের আলোচনা করেছি। দেখো এন সমান 1 হলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এখানে লিখতে পারবো ইউ সাব 1। ওকে, তাহলে আমরা এনের স্থলে যদি বসাই তাহলে লন 1 বাই 1, আর আমরা খুবই ভালো করে জানি যে লগ 1 এর মান কিন্তু আমরা 0 জানি। এটির ধারণা বা এটির বেসিক বিষয়টি কিন্তু তোমরা জানো। জেনারেল ম্যাথে যদি 4.2 অনুশীলনীতে লগের যে যে সূত্রসমূহ আছে, বেসিক ধারণা আছে, আমরা যে লগের পূর্ণক লগের অংশক জেনে থাকি, ওখান থেকে তোমরা ভালোভাবে শিখে এসেছো। এবং আমি বলবো, যেহেতু তোমরা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করো, উচ্চতর গণিতের স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানা আছে। এটি কিন্তু আমাকে ধরেই নিতে হবে, আমি বুঝেই নিব। তো লক্ষ্য করো, লগ 1 এর মান কিন্তু আমরা জানি 0, সো 0/1 মানে কিন্তু দেখো এখানে 0/1 সমান আমরা 0 জানি। ওকে, এরপরে যদি আমরা এনের স্থলে 2 যদি বসাই, এন সমান 2 হলে দেখো ইউ সাব 2 সমান আমরা কি লিখতে পারবো, দেখো লন এখানে 2 বাই এখানে 1 আমরা লিখতে পারবো। সো এটাকে শুধুমাত্র আমরা লিখতে পারবো যে লন যেটা বলছি 2 লিখতে পারবো। এরপরে যদি এন সমান 3 হলে আমরা কি লিখতে পারি একটু দেখো, এন সমান 3 হলে ইউ সাব আমরা 3 লিখবো, ইউ সাব 3 সমান এখানে লন এনের পরিবর্তে আমরা 3 লিখব, বা এখানে 3 আসবে। সরি, এটা আমি মনে একটু ভুল করেছি, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে লন আমরা 3/3 পাবো। আরেকটি বিষয় মনে রাখবে
যে এই যে লন টু, এটি যদি ক্যালকুলেটরে তোমরা মানগুলো বসাও দেখবে অনেক সুন্দরভাবে কিন্তু এটির মান তোমরা পেয়ে যাবে। এভাবে যদি আমরা এগুতে থাকি, এনের মানগুলো যদি আরও মান নিয়ে যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের কী আকারে মানগুলো আসতে পারে সেগুলো দেখো। তবে বলবো তোমাদের এই টাইপের ম্যাথগুলো সৃজনশীলে কনং টাইপের প্রশ্নে কিন্তু থাকবে। সো তোমাদের বলবো এনের স্থলে এন বসিয়ে আমরা কি পেতে পারি, ইউ সাব এন সমান অবশ্যই আমরা বলবো লন এন বাই আমরা এন পাচ্ছি। ওকে, তাহলে আমরা অনুক্রমটি কি পেতে পারি, তাহলে এই অনুক্রমটি যদি পেতে চাই ইউ আমরা সাব ওয়ান বলতে আমরা ওয়ান পাচ্ছি অনুক্রম। দ্বিতীয় পদ দেখো লন টু বাই আমরা টু পাচ্ছি এখানে। তৃতীয় পদ পাচ্ছি দেখো লন থ্রি বাই আমরা থ্রি লিখতে পারবো। এরপর চতুর্থ পদ আমরা লন আমরা ফোর বাই এখানে ফোর লিখতে পারবো। এভাবে কিন্তু আমাদের অনুক্রমটি চলতে থাকবে। আমরা যদি এন টার্ম লিখতে চাই বা জেনারেল টার্ম যদি আমরা লিখতে চাই তাহলে এই টাইপের ম্যাথগুলো খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে উচ্চতর গণিত নিয়ে যেহেতু তোমরা পড়াশোনা করছো, আমি রিকোয়েস্ট করব যে ইন্টারে যেয়ে কিন্তু তোমাদের যে ঘাটতি থাকবে, যে বিষয়গুলো এসএসসি লেভেলে তোমরা জেনে যাবে না, তখন দেখবে হয়তো আমাদের স্কুলের মাধ্যমে আমি যে ম্যাথের ক্লাসগুলো তোমাদের আপলোড করি, ম্যাথের ক্লাসগুলো নিয়ে থাকি, সেখান থেকে তোমরা দেখো পেয়ে যাবে যে উচ্চতর গণিতে তোমাদের মনে রাখতে হবে সেট ফাংশন খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। ত্রিকোণমিতি অবশ্যই হায়ার ম্যাথ ত্রিকোণমিতি 8.123 অর্থাৎ 8.3 আপডেট জানতে হবে। ইন্টারমিডিয়েটে উঠে দেখবা যে ত্রিকোণমিতি এমন কোনো গাণিতিক প্রবলেমের নাই যে ত্রিকোণমিতি নেই। আরেকটা হচ্ছে জ্যামিতি বলতে তোমাদের যদি বলতে চাই স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে 11.4 অনুশীলনী 11.4 অনুশীলনীতে আমাদের সরলরেখার সমীকরণ, আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুইটি অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, বা এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের সূক্ষ্মকোণ তৈরি হবে না স্থূলকোণ তৈরি হবে, রেখার ঢাল, এগুলো কিন্তু তোমাদের বেসিক বিষয়গুলো তোমাদের খুবই ভালো করে জেনে যেতে হবে। কারণ আমি বলবো যে এখন যে গাণিতিক প্রবলেমটি তোমাদের সামনে আমি সমাধান করে দিব cos n পাই বাই টু, এই cos n পাই বাই টু দেখো ত্রিকোণমিতিক মান, এবং ত্রিকোণমিতিক মানগুলো যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতের মধ্যে সাইন, কজ এবং ট্যান এই 3টি অনুপাতকে বারবার আমরা প্র্যাকটিস করে থাকি, বা এই 3টি অনুপাতের মাধ্যমে অন্য মানগুলো কিন্তু অটোমেটিকলি পেয়ে যাই। যেমন কজ এর বিপরীত যদি বলতে চাই আমরা সেক পাই, আবার সাইনের বিপরীত কিন্তু কসেক পাই, ট্যানের বিপরীত কিন্তু কট পেয়ে যায়। সো আমাদের এই 6টি অনুপাতের মধ্যে সাইন, কজ এবং আমরা ট্যান এর যে ধারণা, এর যে বেসিক বিষয়, এর যে মানগুলো খুব ভালোভাবে আমরা যদি পারি তাহলে আমাদের দেখবে যে অন্য অনুপাতগুলো অটোমেটিকলি আমরা পেয়ে যাব। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন একটু লক্ষ্য করো, তোমরা যারা এই লাইভ সেশনে সংযুক্ত আছো, তোমরা যারা এই লাইভটি দেখছো, লাইভের মাধ্যমে এই ক্লাসটি, এই সংক্ষিপ্ত সিলেবাসের 7 চ্যাপ্টারের যে আমাদের কাজের ম্যাথগুলো আছে, অনুক্রমের ম্যাথগুলো আছে, এগুলো তোমাদের জানার প্রয়োজন আছে। তো লক্ষ্য করে এখন আমি যদি বলতে চাই আমাদের ত্রিকোণমিতির বিষয় এখন চলে আসবে। আমি কিন্তু এখানে 9.2 এর ব্যাপারটি এখানে আলোচনা করেছি, এখানে যদিও বা সপ্তম অধ্যায়, বাট এটি দেখো আমাদের 9.1 এর সূচক নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো 3 নম্বর গাণিতিক প্রবলেমটি আমাদের যদি জেনারেল টার্ম বা nth টার্ম বলতে চাই তাহলে ইউ সাব n জেনারেল টার্মে আমরা কি লিখতে পারবো দেখো cos n পাই বাই টু। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, এখানে জেনারেল টার্ম, তো n এর স্থলে আমরা এখন কি লিখবো দেখো। এই গাণিতিক প্রবলেমটি কিন্তু দেখো সৃজনশীলে কনং প্রশ্নে কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ সৃজনশীলে যদি ত্রিকোণমিতিতে এই প্রশ্নটি দিয়ে দেয় বা সপ্তম অধ্যায়ে যদি তোমাদের ক টাইপের প্রশ্ন দিয়ে দেয়, তোমরা কিন্তু বলতে পারবে না যে স্যার সপ্তম অধ্যায়ে আমরা ত্রিকোণমিতি কেন করব, কিন্তু সপ্তম অধ্যায়ের ধারা অনুক্রম আমরা ত্রিকোণমিতিক ধারা তো আছে। তোমরা যখন বড় ক্লাসে পড়বে, ইন্টারমিডিয়েটে যখন পড়াশোনা করবে, বা তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স বা সায়েন্সের সাবজেক্ট নিয়ে তোমরা যখন অনার্স মাস্টার্স পড়বে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বে, তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই ক্লাসগুলোর মাধ্যমে তখন হয়তো মনে পড়তে পারে তোমাদের যে স্যার এই কথাগুলো বলতেন, কেন বলতেন। কারণ আমাদের ত্রিকোণমিতিক বেসিক বিষয়গুলো কিন্তু আমরা ত্রিকোণমিতিক ধারা, ত্রিকোণমিতিক অনুক্রম বলো না কেন, আমাদের অনেক ত্রিকোণমিতিক কিন্তু ধারা আছে, আমরা যদি পরবর্তী যখন উপর ক্লাসে যাব তখন বুঝবো। তাহলে n সমান দেখো 1 হলে আমরা কি পেতে পারি একটু দেখে নিই। n সমান 1 হলে দেখো ইউ সাব 1,
তাহলে দেখো কজ আমরা এন এর মান যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো π/2। তাহলে আমরা জানি কজ π/2 মানে কি, কজ 90। কজ 90 এর মান কত? অবশ্যই তোমরা জানো, 0 জানো। এরপরে দেখো n = 2 হলে আমরা কি লিখতে পারি দেখো u⁻²। তাহলে কজ দেখো এখানে কত 2 × π/2। তাহলে এখানে শুধুমাত্র আমাদের কি হতে পারে দেখো কজ পাই। কজ পাই মানে কি, কজ পাইয়ের মানটি কত? তোমরা যদি এইভাবে চিন্তা করো কজ পাই মানে কত বলো তো, কজ 180 ডিগ্রি। তো কজ 180 ডিগ্রিকে কি লিখতে পারি 90 ডিগ্রি × 2, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতির বেসিক যে একটি ধারণা ছিল nπ/2 ± থিটা, এই ধারণা থেকে কিন্তু আমরা এখানে এই মানটি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো একটু দেখে নাও। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আমরা 0 ডিগ্রি এখানে দিতে পারি। তাহলে কজ দেখো জোড় আছে, তাহলে 90 × 2 অর্থাৎ n এখানে 2 আছে, তাহলে কজই থাকবে। দেখো আমরা +0 বলি বা -0 যেটি আমরা ডিগ্রির সাথে কম্পেয়ার করি। তাহলে দেখো কজ 0 ডিগ্রির মান কোথায় হতে পারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 এইখানে অক্ষের উপর অবস্থান করছে। সো এখান থেকে আমরা কজ 0 মান কিন্তু এখানে আমরা পেয়ে যাব দেখো -1 পেয়ে যাব। ওকে, কারণ আমরা সেকেন্ড কোয়াড্রান্ট থার্ড কোয়াড্রান্টে এই অক্ষে অবস্থান করছে কজ। কারণ আমরা জানি যে কজ ফার্স্ট কোয়াড্রান্ট এবং ফোর্থ কোয়াড্রান্টে থাকলে কিন্তু তারা ধনাত্মক হয়। সো এখানে আছে, তাহলে আমাদের এখানে মানটি কত হবে বলো তো -1 হবে। এরপরে আসা যাক n এর মান যদি 3 হয় তাহলে u⁻3 সমান আমরা কি লিখতে পারি দেখো কজ আমরা 3 × দেখো π/2। তাহলে এই যে 3 × π/2 এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে কজ দেখো 3 × π/2 মানে কত বলো তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় এখানে ±0 আমি যাই যে মানটাই দিই না কেন লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের কি হতে পারে দেখো এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারবো দেখো যেহেতু 90 × 3 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই যে n × π/2 n এর মান যদি বিজোড় হয় তাহলে কজের সহফাংশন কিন্তু আমরা সাইন পেয়ে যাব। তাহলে সাইন আমাদের কত হয় বলো তো 0 ডিগ্রি হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হতে পারে এবং এটি কোথায় বলো তো থার্ড কোয়াড্রান্টে যদি বলতে চাই আমরা 3 × π এখানে আসছে, তাহলে আমাদের এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাইন 0 ডিগ্রি পাবো। তাই সাইন 0 ডিগ্রির মান আমরা কত লিখতে পারবো বলো তো, এটার মান কত বলো তো 3 × কত 90, তাই তো π/2 3 × 90। তাহলে এখানে আমাদের সাইন 0 মান কত হচ্ছে বলো তো, সাইন 0 মান আমরা জানি, আমি একটু এখানে তোমরা একটু দেখে নাও এই গাণিতিক সমস্যাটি আমাদের যে মানটি হবে এই n এর মান যদি আমাদের 3 হয় তাহলে n এর মান 3 হলে আমরা কত পেতে পারি একটু দেখে নাও। তাহলে সাইন 0 মান কত বলো তো, সাইন 0 মান অবশ্যই আমরা জানি 0। তাহলে এই মানটি দেখো এখানে কত হবে, আমি একটু তোমাদের সামনে ইন ডিটেলস আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। এটি অ্যাকচুয়ালি হয়ে যায় কত বলো তো সাইন 0 হয়, আর সাইন 0 মান কিন্তু দেখো 1 পাচ্ছি। ওকে, এরপরে আমি যদি n এর মান 4 বসাই তাহলে 4 হলে দেখো u⁻ কত বলো তো 4। তাহলে কজ আমরা কি পাচ্ছি দেখো 4 × দেখো π/2 এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি এটাকে এইটার সাথে কম্পেয়ার করি 3 এর স্থলে যদি আমরা 4 এখানে লিখে দিই তাহলে দেখো 90 × 4 যেহেতু জোড় সুতরাং এটি আমরা কজই পাবো, কজ আমরা 0। তাহলে আমরা পাচ্ছি কি বলতো এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে আমরা ফোর্থ কোয়াড্রান্টে পাচ্ছি। তাহলে এখানে কজ 0 ডিগ্রির মান যদি আমরা বলতে চাই এটি কিন্তু 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কজ পাই বা সাইন 0 বা কজ 0 যদি তোমরা না লিখে সরাসরি এখান থেকে যদি -1 লেখো, কজ যে মান এখানে আছে এটার মান 0 লিখতে পারো, কজ 4 × π/2 দিয়ে তোমরা 1 লিখতে পারো, কোনো আপত্তি নেই। তবে আমি একটু ডিটেলসে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, কারণ এই টাইপের ম্যাথগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি। লক্ষ্য করো 4টি মান n এর স্থলে 1 2 3 4 4টি মান বসিয়েছি, 4 ধরনের মান আসছে। আরও 4টে আমরা আরও কয়েকটি মান আমরা বসিয়ে দেখি কি ধরনের মান আসতে পারে। n এর মান যদি 5 হয় তাহলে 5 হলে u⁻ দেখো 5, তাহলে আমরা কি লিখতে পারবো কজ দেখো 5 × π/2। তাহলে 5 × π/2 যদি হয় এটা এখানে আমি তোমাদের একটু বিশ্লেষণ করে দেখি কি হতে পারে। কজ দেখো 5 × দেখো 90 ডিগ্রি, π/2 বলতে প্লাস মাইনাস আমরা 0 ডিগ্রি নিলাম, তাহলে এটা 90 × 5 অর্থাৎ 5 বলতে বিজোড়, তাহলে এটা সাইন হবে সাইন 0 ডিগ্রি। ওকে, সাইন 0 ডিগ্রি যদি হয় 5 ঘর বলতে 4 ঘর,
5 ঘর, তাহলে এটা কিন্তু দেখো কোথায় আছে বলো তো, ফার্স্ট কোয়াড্রান্টে। তাহলে সাইন 0 ডিগ্রি মান অবশ্যই আমরা 0 লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আসো দেখো n সমান যদি 6 হলে ইউ সাব 6 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি দেখো, cos 6 ইন্টু দেখো π/2, এখানে আমরা লিখছি। এটা কি হতে পারে বলো তো, 3π। এখানে আমরা ক্যালকুলেশন করলে cos 3π, তাহলে cos 3π যদি এখানে বলি দেখো, আমি এখানে 6 দেখাচ্ছি, তাহলে এটি কি হতে পারে বলো তো, 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 90-র সাথে 6 যেহেতু জোর এখানে, তাহলে cosই থাকবে, cos 0 ডিগ্রি। আর জোর বলতে দেখো 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এইখানে যে মানটি আসবে দেখো, এটা অবশ্যই আমাদের কী হবে বলো তো, cos আমাদের 0 ডিগ্রি মান, তাহলে এটা আবার কত হবে বলো তো, -1 হবে। আমাদের দেখো পুনরাবৃত্তি আবার আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। দেখো আমাদের মানগুলো, তাহলে এবার যদি আমরা u7 আমরা বসাই, তাহলে cos দেখো 7 ইন্টু দেখো π/2 আমরা পাবো। এটার মান অবশ্যই এখানে যদি আমরা 6-এর স্থলে 7 বসাই, তাহলে আমাদের এই মানটা কি হতে পারে বলো তো, 90 ইন্টু 7 বিজোড়, তাহলে সাইন আমরা 0 ডিগ্রি পাবো। সাইন 0 ডিগ্রি মান কত হবে কোন কোয়াড্রান্টে, 7, তার মানে 4 5 6 7 এখানে চলে এসেছে। এটার মান অবশ্যই আমাদের আবার কী হবে বলো তো, এখানে 0 হবে। এরপরে যদি n এর মান আমরা 8 বসাই, n সমান 8 হলে ইউ সাব 8 সমান দেখো cos আমরা কত 8 ইন্টু π/2। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি দেখো, এখানে 8 বসালে আমরা কত পাবো বলো তো, 8 বসালে এটি আমাদের cosই থাকবে, তাহলে cos 0 ডিগ্রি 8 মানে এখানে আসবে, তাহলে এটার মান কত, cos 0 ডিগ্রির মান কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম n এর মান 1 বসিয়ে 0, 2 বসিয়ে -1, 3 বসিয়ে 0, আমরা 4 বসিয়ে 1 পাচ্ছি, আবার 0 -1 0 আমরা 1 পাচ্ছি। এভাবে যদি আমরা আরও অনেকগুলো মান নিতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে চক্রাকারে কিন্তু এই মানগুলোই বারবার আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে যদি অনুক্রমের মাধ্যমে তোমাদের দেখাতে চাই, অনুক্রমের মাধ্যমে যদি দেখায়, তাহলে আমাদের এই cos n π/2 এই জেনারেল টার্ম থেকে আমরা অ্যাকচুয়ালি অনুক্রমটা কী পাবো বলো তো, 0 -1 0 1 কমা, আবার আমরা পাবো দেখো 0 -1 0 1, এভাবে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাব। দেখো লক্ষ্য করো, এটি কিন্তু আমাদের এই আমাদের জেনারেল টার্মের কিন্তু আমরা অনুক্রম পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের স্কুলে তোমরা যারা সবসময় সংযুক্ত থাকো, আমাদের স্কুলের এই পরিবারের সদস্য তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমি পরবর্তীতে চেষ্টা করব সপ্তাহে তোমাদের যে কয়দিন সময় সুযোগ পাবো সেই কয়দিন তোমাদের সামনে আসার চেষ্টা করব, এবং তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এবং তোমাদের মনের ভিতরে যে দ্বিধা দ্বন্দ্ব আছে পড়াশোনার ব্যাপারগুলো নিয়ে, যে কোন কোন চ্যাপ্টারগুলোতে সমস্যা আছে, সেই চ্যাপ্টারের প্রবলেমগুলো আমাকে একটু জানিও। আমাদের স্কুল ফেসবুক পেজ বা আমাদের স্কুল যে পাবলিক গ্রুপ আছে ওখানে তোমরা লিখো, আমি চেষ্টা করব সেই টাইপের ম্যাথের সমাধান দেওয়া। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।